So this is our first class of this new free batch, and in this class, I'm going to talk about how can we start our spoken English learning journey. আজকের এই ক্লাসটিতে আমি যে বিষয়টা মেইনলি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে মেইনলি কোন জায়গাগুলো ডেভেলপ করতে হবে। I'll talk about 7 points in front of you, and if you have clear concept about these 7 points, you will be expert and fluent in English within very short time. আমি আবারও বলছি, আমরা যারা ভাষা শেখার চেষ্টা করে যাচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বিশেষ করে শেখার চেষ্টা করে যাচ্ছি অনেক দিন থেকে, বিভিন্ন জায়গা থেকে, বাট পারছি না। আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা সিকোয়েন্স বুঝি না, ধারাবাহিকতা মেনটেন করি না, আমরা জানি না এই ল্যাঙ্গুয়েজের শুরুটা কোথায়, শেষটা কোথায়। বারবার বলছি, এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি যদি ওয়ার্ড না পারেন, সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো কোন টপিকের সাথে কোন টপিক রিলেটেড বা কানেক্টেড, এইটা সবার আগে জানতে হবে। তাহলেই ল্যাঙ্গুয়েজটাকে কম সময়ের ভিতরে আপনি প্রফেশনালি শিখতে পারবেন। আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন টপিকের উপর ক্লাস করতে থাকলে, শিখতে থাকলে আপনার দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকে শিখেই যেতে হবে, শিখেই যেতে হবে। আলটিমেটলি আপনি কনফিডেন্ট পাবেন না যে আমি এখন পুরোপুরিভাবে ইংলিশ পারি বা এটাকে নিয়ে আমি আমার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবো। আমার এই ক্লাসগুলো প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি আবারও বলছি, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যে কোনো পেশার, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। প্র্যাকটিক্যাল ওয়েতে আমি আপনাদের বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, প্রোনাউন্সিয়েশন, কনভারসেশন, প্রেজেন্টেশন এবং আইএলটিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে এই ক্লাসগুলো। তো আজ যেহেতু ফার্স্ট ক্লাস এই নতুন ফ্রি কোর্সের, এটা একটা দুইটা তিনটা ডেমো ক্লাস না, একটা কোর্সের মতো করেই আমি এখানে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিব। সো ধারাবাহিকভাবে আপনারা ক্লাসগুলো করবেন। তো দেখেন, আমি বলছি যদি সম্ভব হয় একটা খাতা কলম নিয়ে বসেন, আমি 7টি পয়েন্ট আপনাদের সামনে বলবো। এই 7টি পয়েন্টের উপর ভিত্তি করেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায়, এবং সেটা আসলে যায় কিনা প্রত্যেকটা পয়েন্টকে আমি ডিটেলসে আজকের এই ক্লাসে ডিসকাস করে দেখাবো আপনাদের সামনে। So here you can see, for learning English language as a foreigner, we have to follow some strategy. We have to do some plan, that is from where will we start our journey and what will we study firstly. How can we improve gradually and day by day? Those questions will be circling in your mind. So in this class, I'll give you some tips so that you can understand about all the process of learning English easily. অর্থাৎ এত কিছু আপনাদের জানতে হবে না, মেইনলি যেটা আমি বলার চেষ্টা করব, 7টি পয়েন্ট বলবো, 7টি পয়েন্ট আপনারা খাতায় লেখেন, এরপর এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। পয়েন্ট নাম্বার 1, for learning English, firstly, you have to gather some basic idea about sentences. প্রথমত আপনাকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। সেন্টেন্স বা বাক্য সম্পর্কে কেন আপনাকে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে? দেখেন, সেন্টেন্স মানে কি? কথা। এই যে আমি আপনাদের সামনে এখন লেকচার দিচ্ছি, এটা আমার কি? স্পিচ। স্পিচ বা কথাটাকেই লিখিত ভাষায় বলছি সেন্টেন্স বা বাক্য। তো একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি? কতগুলো ওয়ার্ড মানে শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বলি। এই সেন্টেন্সের ক্লাসিফিকেশন আমাদের বুঝতে হবে। এই সেন্টেন্স মূলত দুই ভাবে হয়, আপনারা এগুলো জানেন, বাট প্র্যাকটিক্যালি যখন আপনারা একটা রিডিং প্যাসেজে দেখেন তখন আইডেন্টিফাই করতে পারেন না। এইটা করা মূলত শিখতে হবে। সেন্টেন্স দুই ভাবে হয়, অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। হ্যাঁ, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। আপনারা জানেন। গঠন অনুসারে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল সেন্টেন্সের স্ট্রাকচার আছে 8 প্রকার। এই 8 প্রকার সেন্টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট যদি আপনার থাকে, তাহলে আপনার বেনিফিটটা কি? আপনি যখন একটা রিডিং স্টোরি পড়বেন, ইংলিশে একটা প্যারাগ্রাফ পড়বেন, একটা রিপোর্ট পড়বেন, একটা কম্পোজিশন পড়বেন, একটা নোভেল, ফিকশন, নন ফিকশন পড়বেন, তখন আমরা অনেকে রিডিং পড়তে পারি বাট অ্যাকচুয়াল সেন্স বা অর্থটা বুঝি না, মিনিংটা বের করতে পারি না। এইটা আপনি করতে সক্ষম হবেন। সো আপনাকে এইটা জানতে হবে। প্রত্যেকটা বিষয় একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এরপর কি বলছি দেখেন, আফটার নোয়িং দিস সেন্টেন্সেস ইউ হ্যাভ টু নো about some sentence components. তাহলে 1 নম্বর পয়েন্ট কি? 7টি পয়েন্ট বলবো। আমি আবারও বলছি, ফার্স্টে আপনি বড় করে একটা হেডলাইন দেন, হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট কি? সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখা লাগবে। 2 নম্বর পয়েন্ট কি? সেন্টেন্স কম্পোনেন্টস, অর্থাৎ সেন্টেন্সের উপকরণটা জানতে হবে। এই কম্পোনেন্টসটা মূলত কি? একটা সেন্টেন্সের ভিতর সাবজেক্ট কি,
ভার্ব কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট জিনিসটা কি, অ্যাডভার্বিয়ালসটা কি, অ্যাপোজিটিভ কাকে বলে, এই বিষয়গুলো আপনাকে চিনতে হবে। সেন্টেন্সের এলিমেন্ট, উপকরণ, এটা চিনলে কি হবে, আপনি নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন, একটি সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন দিতে পারবেন। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আমি প্র্যাকটিক্যালি দেখাবো সবকিছু। তাহলে 1 নম্বর পয়েন্ট কি বলছি, সেন্টেন্স। 2 নম্বর পয়েন্ট, সেন্টেন্স কম্পোনেন্ট। পয়েন্ট নাম্বার 3, আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এই পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। পার্টস অফ স্পিচ কি, স্পিচের পার্ট, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যে যে শব্দগুলো থাকে, প্রত্যেকটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ। আপনারা প্রত্যেকে জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, তাই না? আমরা জানি না এটা কি কি সেটা? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই নামগুলো আমরা সবাই জানি, বাট একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ কতজন আইডেন্টিফাই করতে পারি? প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ, এটা আমাকে জানতে হবে। এই পার্টস অফ স্পিচ যার জানা থাকে সে সম্পূর্ণ ইংলিশ গ্রামারটা জানে। এই পার্টস অফ স্পিচটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন বলা যেতে পারে। অর্থাৎ এইটা কি বোঝায়, একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হচ্ছে, একটা সেন্টেন্সের ভিতর যে শব্দগুলো বসছে সেই শব্দগুলো কোনটার সাথে কোনটা কানেক্টেড, কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসছে, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডকে কানেক্ট করে ফ্রেজ তৈরি করছে, এটা বোঝা যায় যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায়। আর এটা বোঝা গেলে যে কোনো সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল অর্থ বা মিনিং বের করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে 3 নম্বর পয়েন্ট কি, পার্টস অফ স্পিচ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কেন ভার্ব জানতে হবে? ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। উইদাউট ভার্ব ইউ উইল নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া আপনি ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনাকে এটা জানতেই হবে। যারা ইংলিশ ভোকাবুলারিতে দুর্বল, অনেকেই মনে করেন আমি টেন্স বুঝি, এটা বুঝি, ওটা বুঝি, আমি স্ট্রাকচার পারি বা স্পোকেনের অনেক রুলস মুখস্থ করছি, তারপরেও প্র্যাকটিক্যালি কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে আমি পারছি না, কনভারসেশন করতে পারছি না, শব্দ ব্রেইনে আসছে না, একটার পর আরেকটা ওয়ার্ড নিয়ে আসতে পারছি না। যারা মূলত ভোকাবুলারিতে দুর্বল। ভোকাবুলারি বলতে ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখতে হবে। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, ভার্ব রিলেটেড ভোকাবুলারি জানা থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে। এটাও আমি প্র্যাকটিক্যালি দেখাবো, একটু ওয়েট করেন। তাহলে 4 নম্বর পয়েন্ট ভার্ব, আপনারা জাস্ট পয়েন্টগুলো লেখেন, তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ইট উইল বি বেটার ফর ইউ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট টেন্স। টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। বলেন তো আমি কি বললাম? মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব কেন জানতে হবে সেটা আমি বলছি, আগে পয়েন্টগুলো লেখেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে প্যাসিভ ভয়েস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। কি সম্পর্কে? আবারও বলছি, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানতে হবে আপনি যদি ইংলিশ এক্সপার্ট হতে চান বা ফ্লুয়েন্ট হতে চান। আমি আবারও বলছি, প্যাসিভ ভয়েস খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তাহলে আমি 7টি পয়েন্ট কি কি বললাম? আমি বলছি যে ফার্স্টে আপনি বড় করে একটা হেডলাইন দেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। আমি এখানে 7টি পয়েন্ট আপনাদের সামনে বলছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্টস, 3 নম্বর পয়েন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব, 5 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স, 6 নম্বর পয়েন্ট হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব, and point number 7 is practical use of passive voice. If you have clear concept about these 7 points, and if you practice, if you learn English by maintaining these 7 points, you'll be expert and fluent in English within very short time. আসলে এটা সত্যিকার অর্থে কাজে লাগে কিনা সেটা আপনারা এখন বুঝতে পারবেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে আমি আপনাদের লিখে লিখে দেখাচ্ছি। মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন এবং ধৈর্য রাখবেন। আপনি দেখেন লাস্ট পর্যন্ত যদি থাকেন, সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা আপনারা আজকের এই ক্লাসটি থেকে পাবেন। ওকে, সো মনে রাখেন, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে
আমাদের একটা প্র্যাকটিক্যাল স্ট্রাকচার মেনটেন করতে হয়। আমি এমন একটা স্ট্রাকচার এখন আপনাদের সামনে লিখে দেখাবো যে স্ট্রাকচার মেনটেন করে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি হয়। সেই স্ট্রাকচারটা হচ্ছে, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট নাউন অর প্রোনাউন। প্রথমত আপনার একটা সাবজেক্টের প্রয়োজন, এই সাবজেক্টের স্থানে নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হবে। এই সাবজেক্টের পরেই যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আপনার প্রয়োজন হচ্ছে ভার্বের। আবারও বলছি, কিসের প্রয়োজন? ভার্ব। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব থাকে। মনে রাখবেন, বাংলা বাক্যে কিন্তু ভার্ব লাস্টে থাকে। বলেন তো কি বললাম? ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে, বাট বাংলায় ভার্ব লাস্টে থাকে। এই যে একটা ওলট পালট, এই ওলট পালটের জন্যই মূলত আমাদের ইংলিশে কথা বলতে গেলে প্রবলেমটা তৈরি হয়। কারণ আমার মাদার টাং ইজ বাংলা। আপনি যখন ইংলিশে কিছু বলতে যাচ্ছেন, লিখতে যাচ্ছেন, এটা সাইকোলজিক্যাল থিংস, ব্রেনে আগে বাংলাটা চলে আসে প্রাইমারি লেভেলে, দেন সেগুলো সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন কনভার্ট করে। তো এইটা যদি কেউ ব্রেনে রাখতে পারে যে ইংলিশে যখন আমি সেন্টেন্স তৈরি করব, ভার্বটাকে সাবজেক্টের পরেই ব্যবহার করব, তাহলে সে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে ডেলিভার করতে পারে, ভুল হওয়ার পসিবিলিটিটা কমে যায়। তো দেখেন, সাবজেক্ট দেন ভার্ব। এবার কি আমরা অনেকেই মনে করি একটি সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট মনে রাখেন, অবজেক্ট না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আপনার অবজেক্ট বসতে পারে, অথবা এই জায়গাটাতে কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। এইগুলো কি আপনাকে চিনতে হবে। এগুলোকেই মূলত ওই যে কম্পোনেন্টস অফ সেন্টেন্স বলা হয়, যে বললাম না কম্পোনেন্টস অফ সেন্টেন্স। তো দেখেন, এই যে স্ট্রাকচারটা লিখলাম না, এই স্ট্রাকচারটা মেনটেন করে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করা হয়। আর 10% ইংলিশ সেন্টেন্স তৈরি করা হয় একটা স্ট্রাকচার মেনটেন করে, সেটা হচ্ছে ইট বা দেয়ার। ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা জাস্ট পার্টিকুলার একটা জায়গায় ব্যবহৃত হয়, এটা নিয়ে আমি পরে কথা বলবো। মেইনলি ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে এই যে স্ট্রাকচারটা লিখলাম, এটা প্রয়োজন হয়। এবার দেখেন, এই স্ট্রাকচারটাকে প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করতে হয়। যারা ইংলিশে একদমই দুর্বল, একদম বেসিক লেভেল থেকে, জিরো থেকে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, শেখার চেষ্টা করছেন, ভালোভাবে আমার কথাগুলো বোঝেন বা এই জায়গাটাতে একটু মনোযোগ দেন। সাবজেক্ট জিনিসটা কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে বলেন তো? আমি, আমরা, তুমি, তোমরা। এই যে নাউন প্রোনাউন মানে কি? নাউন মানে নাম, প্রোনাউন মানে সর্বনাম। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আই অথবা উই অথবা ইউ। এভাবেই তো একটা সেন্টেন্স তৈরি হবে, দেখেন। অথবা হি অথবা শি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যার, একটু সময় দিন, একটু ধৈর্য ধরেন, অনেক কিছু পাবেন আপনি আজকের এই সম্পূর্ণ ক্লাসটা থেকে। অথবা দে, অথবা রহিম বা করিম। এই ওয়ার্ডগুলোই তো মূলত সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু এরকম নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। এই সাবজেক্টের পরেই যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন। ভার্বটা কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন কিছু শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, এগুলো বোঝায়। আমি আবারও বলছি, বোঝেন। মনে করেন আই ইট, ইট মানে কি? খাওয়া। আবার বোঝেন, উই প্লে, প্লে মানে কি? খেলা। আবার বোঝেন, ইউ ডু, ডু মানে কি? করা। আবার বোঝেন, হি, আমি যদি বলি হি ড্রাইভ, বলুন তো ড্রাইভ মানে কি? চালানো। আমি যদি বলি শি ড্র, ড্র মানে কি? আঁকা। আমি যদি বলি দে গো, গো মানে কি? যাওয়া। আমি যদি বলি রহিম স্পিক, স্পিক মানে কি? বলা। প্রত্যেকটা বাক্যে, ইংলিশ বাক্যে সাবজেক্টের পরেই কিন্তু এইভাবে ভার্ব বসে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এবার, আমি খাই, আই ইট। আপনি কি খান? দেখেন, সাবজেক্ট আর ভার্বটা পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান, এটা সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি হয়ে যায়। এখন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। একটু সময় দেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন, অনেক কিছু বোঝার আছে এখানে, আমি বোঝাচ্ছি, আগে একটু লিখতে দেন। তো একটা কমপ্লিট সেন্টেন্স, আই ট্রাইস। এবার আমি যদি বলি যে উই প্লে, আমরা খেলি। মানুষ খেলে কি? আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, যেটা খেলেন বসান। সো আমি বললাম উই প্লে ফুটবল, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, তুমি করো। মানুষ করে কি? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। হি ড্রাইভ, সে চালায়, কি চালায়? আমি যদি বলি হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। শি ড্রস, সে আঁকে, শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। দে গো, তারা যায়। মানুষ যায় কোথায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। রহিম স্পিক, রহিম বলে, কি বলে? রহিম স্পিক ইংলিশ, রহিম ইংরেজি বলে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তো এইভাবে আর কি সেন্টেন্স গুলো তৈরি হয়।
অর্থাৎ একটা বিষয় বোঝার চেষ্টা করেন, একটা বাক্যে সাবজেক্ট নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে, মানে সাবজেক্ট হয় আমি, না হলে তুমি, না হলে সে, তারা, আমরা, এইরকম কিছুই থাকবে। আর যদি সাবজেক্টের পর আমি ভার্বটা ইউজ করতে পারি, তার পরের যে অংশটা সেটা কিন্তু সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আমার লাগবে কোনটা? ভার্ব। আমি আবারও বলছি, যারা ভোকাবুলারিতে একদমই দুর্বল, আপনাকে মূলত ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হবে। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকবে, ভার্ব রিলেটেড ওয়ার্ড জানা থাকবে, ভার্ব রিলেটেড ওয়ার্ডের বাংলা অর্থ জানবেন, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এতটুকু আমি বলে রাখলাম। ভোকাবুলারিতে যারা দুর্বল, এবং আমার কাছে মোস্ট ইউজফুল 200 ভার্বস আছে, আর যারা এর আগে আমার ফ্রি ক্লাস করেছেন তারা হয়তো পেয়েছেন, যে ভার্বগুলো ডে টু ডে লাইফে আমরা বাংলায় বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার মিনিং না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমি সেগুলো আপনাদের দেখাবো। তো যাই হোক, এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনে যেগুলো আমি বসালাম, এইবার একটু বোঝেন। এই যে রাইস, ফুটবল, ওয়ার্ক, কার, পিকচার, স্কুল, ইংলিশ, এই পার্ট গুলো আমাকে এবার একটু বুঝতে হবে। আমি বলছি যে এক্সটেনশনে অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এটা থাকে, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস এটা থাকে। এখন এই জিনিসগুলো মূলত কি, এটাকে আপনারা একটু বোঝেন। দেখেন, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। অবজেক্ট কাকে বলে জানেন? কোন বাক্যের ভার্বকে যদি আপনি হোয়াট অ্যান্ড হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে অবজেক্ট পাওয়া যায়। কি বললাম বলেন তো? হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট মূলত দুই প্রকার, মনে রাখবেন। অবজেক্ট মূলত দুই প্রকার, একটাকে বলে ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট, যেটাকে হুম দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট, যেটাকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। যেমন আমি খাই, আই ইট। কি খাই? ভাত খাই। এটা আমার একটা বস্তুবাচক অবজেক্ট। কি খেলি? ফুটবল খেলি। কি করি? কাজ করি। সে কি চালায়? গাড়ি চালায়। সে কি আঁকে? ছবি আঁকে। কিন্তু দে গো, তারা যায়। এই গো কে আপনি প্রশ্ন করেন তো, যে কি যায়, কাকে যায়? স্কুল যায়, হয় এরকম মিলানো যায়? কি যায়, স্কুল যায়, হয়? তাহলে এই গোটাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোথায় যায়, তাহলে স্কুলে যায়। মানে গোটাকে কিন্তু আপনি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছেন না, ওয়ার দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছেন। ওয়ার মানে এই যে টু স্কুল না, এটা কিন্তু কোনো অবজেক্ট না। আমরা অনেকেই মনে করি যে একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের পরেই অবজেক্ট বসে, না, অবজেক্ট না। এখানে অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডভার্বিয়ালস হতে পারে। অবজেক্ট তখনই হবে যখন ভার্বটাকে কোশ্চেন করে অ্যান্সার পাওয়া যাবে হোয়াট অ্যান্ড হুম দিয়ে। আদারওয়াইজ একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে আপনি যদি, মনে রাখেন আমার কথাগুলো, আই রিপিট ইট, একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে আপনি যদি হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, ওয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন, তাহলে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। মনে রাখেন, এই যে টু স্কুল, এটা কোথায় যায়? স্কুলে যায়। এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, জায়গাকে ইন্ডিকেট করে। অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে হাউ, ওয়ার, ওয়েন, ওয়াই দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের খুব ইফেক্টিভ একটা ব্যবহার আছে ফ্রি হ্যান্ড রাইটিং এ, ম্যাজিক্যাল টেকনিক ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স। মনে করেন আপনারা যারা ইংরেজি শেখেন, এই ধরনের সেন্টেন্স আপনারা অ্যাজ ইউজুয়াল দেখে থাকেন না, এবং আপনারা প্র্যাকটিস করেন যে আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, জাস্ট আমরা এইরকম সেন্টেন্স করি, আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, এরকমই প্র্যাকটিস করি। তো সারা জীবন কি এরকম ছোট ছোট সেন্টেন্সের ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন? একটা সেন্টেন্স বা বাক্য কি বড় করা যায় না? লং করা যায় না? বাক্যের ভিতরে কি এক্সট্রা ইনফরমেশন নেওয়া যায় না? যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, তাদের জন্য খুব ইফেক্টিভ একটা টেকনিক এটা। আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, আপনি সাবজেক্ট বসালেন, ভার্ব বসালেন, আপনি আর শব্দ খুঁজে পাচ্ছেন না। কিভাবে লিখবেন, কিভাবে আইডিয়া জেনারেট করবেন? একটা প্যারাগ্রাফ লিখতে গেলে, একটা কম্পোজিশন, একটা এসে ফ্রি হ্যান্ডে লিখতে গেলে পারেন না। তাদেরকে বলি, দেখেন, এই শর্ট সেন্টেন্স গুলোকে লং সেন্টেন্সে পরিণত করা যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। যেমন মনে করেন আমি ভাত খাই, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। এইবার এই খাওয়াটাকে, এই যে ভার্ব, এইটাকে আপনি আবার প্রশ্ন করেন এই ডাবল ইউএস ওয়ার্ড গুলো দ্বারা। হাউ ডু আই ইট রাইস, আমি কিভাবে ভাত খাই, বা হাউ ডু ইউ ইট রাইস,
আপনি কিভাবে ভাত খান। এখন যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, এই যে ভেরি স্লোলি লিখলাম না, এটাকে কি বলা হয় জানেন? অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। দেখেন বাক্যটা কিন্তু একটু বড় হলো। আবার আপনি যদি প্রশ্ন করেন ওয়ার ডু ইউ ইট রাইস, আপনি কোথায় ভাত খান, আমি বললাম যে আমি আমার রুমে ভাত খাই, আমি রুমে বসে ভাত খাই। সো আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই। এই যে অ্যাট মাই রুমটা আমি লিখলাম, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, অ্যাট লিখলে আর এখানে মাই লেখা লাগে না, বা এখানে অ্যাট এর পরিবর্তে ইনের ব্যবহারটা করি, আমি যেহেতু রুমের ভিতরে ইনের ব্যবহার করি। সো আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম। এরপর কি, যে ওয়েন ডু ইউ ইট রাইস, আপনি কখন ভাত খান, টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এখন আমি যদি বলি আমি দিনে 3 বার ভাত খাই, বলতে পারি না? পারি তো। এরকম বললাম যে 3 টাইমস আ ডে, আপনার মনে যা আসবে সেভাবে আপনি লিখবেন, দিনে 3 বার ভাত খাই। এবার আমি যদি বলি যে হোয়াই ডু ইউ ইট রাইস, আপনি কেন ভাত খান, ভাত খাওয়ার পিছনে আপনার কারণটা কি, আপনার রিজনটা কি, তখন আপনি কিভাবে সেটা ডেসক্রাইব করবেন। এখন আমি বললাম যে আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য ভাত খাই। গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে, টু গেট এনার্জি ইন মাই বডি। তাহলে দেখেন আমার বাক্যটা কতটুকু ছিল, জাস্ট রাইস পর্যন্ত, আই ইট রাইস, আমরা সারা জীবন এতটুকু সেন্টেন্স প্র্যাকটিস করতে অভ্যস্ত বা করে আসি, বাট সেই ছোট সেন্টেন্স বা বাক্যটাকে কত বড় করলাম, এবং সেটা আমরা কিভাবে করলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। সো আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম 3 times a day টু গেট এনার্জি ইন মাই বডি। আই এটা সাবজেক্ট, ইট এটা ভার্ব, রাইস এটা অবজেক্ট। দেন বাকি অংশটুকু পেলাম কিভাবে, এই যে ইট অর্থাৎ এই যে ভার্ব, এই ভার্বটাকে প্রশ্ন করে, কি দিয়ে প্রশ্ন করে, এই ডাবল ইউএইচ ওয়ার্ড, এই ডাবল ইউএইচ ওয়ার্ড গুলো দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া গিয়েছে, ভালোভাবে বোঝেন। আমি যাদেরকে পড়াই অনেক বেশি পরিশ্রম করে পড়াই, অনেক বেশি প্র্যাকটিক্যাল ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করি। এটা আপনারা হয়তো আমাকে আজকে নতুন দেখতেছেন, আগে কোনোদিন দেখেননি, ফার্স্ট ক্লাস করছেন অনেকেই আছেন, বাট যারা একবার আমার কাছে আসে, যারা একবার আমার কাছে ক্লাস করে, তারা ইংরেজি শিখে যেতে বাধ্য হয়। আমার কাছে ক্লাস করে আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের কোচিং দিয়েছে। মাদারীপুরে একজন আছে মইনুল নাম, সদরে, চিটাগাঙে আছে, সিলেটে আছে। আমার কাছে, আমার অফলাইনে কোনো ব্যাচ বা প্রতিষ্ঠান নেই যে আমি আপনাদের এখান থেকে ফ্রি ক্লাস নিয়ে অফলাইনে কোনো জায়গায় ডাকবো। আমি একটা পার্মানেন্ট জায়গায় আছি, জবের ভিতরে আছি, আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে অনলাইনে ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি। আর এই অনলাইনে আমার পেইড বেসের ক্লাস থাকে, সেটা যারা করার, যারা একদম প্রফেশনাল বা এক্সপার্ট হতে চায় তারা করে। বাট এই যে ফ্রি ক্লাসগুলো আমি নিচ্ছি, এখানে আমি আমার ফুল ইফোর্ট দিয়ে পড়াই, এবং যারা থাকে, যারা ক্লাস করে, তারা শিখে যেতে বাধ্য হয়, যদি সে আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারে, লাস্ট পর্যন্ত থাকে, ধৈর্য রাখতে পারে। কারণ ওই ছোট ছোট রংচটা বিজ্ঞাপন, 10 মিনিট 15 মিনিটের ছোট ছোট কন্টেন্ট, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, ওইটাই আমি বিশ্বাস করি না। আমি ল্যাঙ্গুয়েজের একদম অরিজিন থেকে বোঝানোর চেষ্টা করি, প্র্যাকটিক্যাল ওয়েটা বোঝানোর চেষ্টা করি, যাতে করে আমি যতটুকু পড়ালাম ততটুকু আপনি নিয়ে রাখবেন, এইটা না, আপনি নিজে ইংলিশে মাস্টার হতে পারেন, আপনি নিজে আপনার ক্রিয়েটিভ ব্রেন থেকে, ক্রিয়েটিভ মাইন্ড থেকে সেন্টেন্স তৈরি করতে পারেন, লিখতে পারেন, বলতে পারেন। সেই জায়গাটা, সেই ভিত্তিটা আমি আপনাকে স্থাপন করে দিব ইনশাল্লাহ, যদি আপনি আমার সাথে থাকেন। তো দেখেন কি বলছি। সো আমার বাক্যটা এতটুকু ছিল। এরপর যে পার্টটুকু, যেমন এই যে ভেরি স্লোলি, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ইন মাই রুম, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, এগুলো দ্বারা কোশ্চেন করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হাউ ডু উই প্লে ফুটবল, আই ক্যান সে উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সহিত ফুটবল খেলি। খেলার মাঠে মারামারি করি না, খেলার মাঠে মারামারি করি না, ভদ্রতার সহিত ফুটবল খেলি। সো এই যে কথাটা আমি বললাম যে উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, এবার এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। খেলার মাঠে আপনার আচরণটা কেমন, আপনার বিহেভিয়ারটা কেমন, আপনার ম্যানারটা কেমন। আবার প্রশ্ন করব কাকে, প্লেকে, যে আপনি যে ফুটবল খেলেন, ঠিক আছে, কোথায় খেলেন, আমরা মাঠে ফুটবল খেলি। সো এখানে অন দ্য ফিল্ড, আপনি যে মাঠে ফুটবল খেলেন কখন খেলেন, আমি বিকালবেলা ফুটবল খেলি। ইন দা আফটারনুন, ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে, বাট এই ফ্রি ক্লাসের ভিতরেই প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস নিব, আপনারা সেটা পাবেন, শিখতে পারবেন।
উই প্লে ফুটবল, সারা জীবন আমরা এতটুকু সেন্টেন্স পড়তে প্র্যাকটিস করতে অভ্যস্ত। বাট যে কোনো শর্ট সেন্টেন্সকে আমি কি বলছি, লং সেন্টেন্সে পরিণত কিভাবে করতে হয়, সেন্টেন্স বা বাক্যের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন নেওয়া যায়, একটা সেন্টেন্স বা বাক্যকে কিভাবে বড় করা যায়, মডিফাই করা যায়, ক্রিয়েটিভ ওয়েতে ডেভেলপ করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো কিভাবে ভার্বকে প্রশ্ন করে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। এবার আপনি যে বিকালে ফুটবল খেলেন, কেন খেলেন, হোয়াই ডু ইউ প্লে ফুটবল? আমার শরীরটাকে ফিট রাখার জন্য খেলি বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি। আই ক্যান সে টু ডু, ডু মানে কি করা, টু ডু মানে করতে, ফিজিক্যাল এক্সারসাইজ। তো টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম, উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে এখানে এই যে ভেরি পলাইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অন দ্য ফিল্ড এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য আফটারনুন এটা হচ্ছে কই গেল, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি, অ্যাডভার্ব অফ রিজন। ওয়াই হ্যাপেন ভার্বকে ওয়াই দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। সেইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে আপনি কিন্তু লং সেন্টেন্সে পরিণত করতে পারেন। মনে করেন হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হাউ, কিভাবে, ভেরি কেয়ারফুলি। ওয়ার, কোথায়, অন দ্য বিজি রোড। ওয়েন, কখন, ইন দ্য ইভিনিং। ওয়াই, কেন সে গাড়ি চালায়, গাড়ি চালানোর কারণ কি, টাকা আয় করার জন্য গাড়ি চালায়। জাস্ট আই ক্যান সে টু আর্ন মানি অর ফর আর্নিং মানি। তাহলে আমি বলতে পারি হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দ্য বিজি রোড ইন দ্য ইভিনিং টু আর্ন মানি। সো যে কোনো শর্ট সেন্টেন্সকে এইভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে বড় করা যায়, লং করা যায়। এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর খুব ইফেক্টিভ একটি টেকনিক। এই জন্য আমি বলছি একটা সেন্টেন্স বা বাক্য তৈরির মেইন স্ট্রাকচার কিন্তু এইটাই, এই যেটা আমি দেখালাম। এবার আসি, ভিতরে একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্টের মানে হচ্ছে, অর্থ হচ্ছে পরিপূরক। এমন কোন সেন্টেন্স বা বাক্য যে বাক্যে সাবজেক্টে যে থাকে, এক্সটেনশনেও সেই ব্যক্তি বা বস্তুটাই থাকে। আবারও বলছি, মূলত যে বাক্যগুলোতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার অর্থাৎ বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসাবে বসাই, রিপিটেড, যে বাক্যগুলোতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসাবে বসে, সেটাকেই কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। এখানে যে লোকটা হি, সেই টিচার। এই টিচার কোনো অবজেক্ট না, কোনো অ্যাডভার্বও না, কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট। দে আর প্লেয়ার্স, তারা প্লেয়ার। দে, যারা দে তারাই প্লেয়ার, যারা প্লেয়ার তারাই দে। যে হি, সেই টিচার, যে টিচার সেই হি। আই অ্যাম আ স্টুডেন্ট, যে আই সেই স্টুডেন্ট, যে স্টুডেন্ট সেই আই। শি ইজ হ্যাপি, যে হ্যাপি সেই শি, যে শি সেই হ্যাপি। মূলত অ্যাম ইজ আর ওয়াজ আর বি ভার্ব গুলো যে বাক্যে মেইন ভার্ব হিসেবে বসে, যে বাক্যের সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু থাকে, সেটাই কমপ্লিমেন্ট। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এখানে অবজেক্ট কাকে বলে? কোনো বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। কমপ্লিমেন্টটা কি? কোনো বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকলে যেটা হয় সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। মানে বি ভার্ব গুলো যদি মেইন ভার্ব হিসেবে বসে, সাবজেক্টে যে থাকে, এক্সটেনশনও সেই ব্যক্তি বা বস্তুটার কথাই বলা হয়, সেটাই দেওয়া থাকে, এটাই কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়ালস হচ্ছে একটা বাক্যের ভার্বকে হাউ, ওয়ার, ওয়েন, হোয়াই দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাওয়া যায়, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এই গেল একটা সাইড। কি দেখালাম? একটা সেন্টেন্স লেখার অ্যাকচুয়াল ফরম্যাটটা কি, ওয়েটা কি। তো এটা তো রাইটিং এর পার্ট, সেন্টেন্স কিভাবে অর্গানাইজ হয়, কিভাবে লেখা হয়। কিন্তু স্পোকেন ইংলিশটা কি? যারা ইংলিশে কথা বলতে চান, যারা স্পিকিং করতে চান, যাদের খুব শখ আমি একটু ইংলিশে কথা বলবো, আমি কথা বলা শিখতে চাই, এই স্পোকেন ইংলিশটা কি জানেন? দেখবেন, এইটা একটু দেখেন। এটা একটা সাইড দেখালাম, এটা একটু মনে রেখে দিয়েন যে এরকম এরকম ভাবে এটা হয়। ঠিক আছে? এবার স্পোকেন ইংলিশটা কি? দেখেন, যে কোনো কিছু শেখার আগে আগে বুঝতে হয় যে আমি কেন পারি না, আমি জানি না কেন, কোথায় প্রবলেম আমার, সমস্যাটা আগে খুঁজে বের করতে হয়। এবার বলি যে স্পোকেন ইংলিশটা কি। এত ডিটেলসে এত ভেঙে ভেঙে কেউ বোঝাবেন এত পরিশ্রম করে? আপনি আরো 10 জায়গায় ক্লাস করেন, অনেকে আছেন বিভিন্ন জায়গায় ইংলিশে পেইড ক্লাস করেন, আপনার সেই পেইড ক্লাসগুলো করবেন। অনেকে আছে অফলাইনে বিভিন্ন কোচিং ক্লাস করেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন, এর জন্য কোনো টাকা দিতে হবে না,
কম্পেয়ার করে দেখবেন, আপনি যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন, যদি আমাকে আপনি পজিটিভ মাইন্ডে নিতে পারেন। না হলে ভক্তি না আসলে, সম্মান না আসলে কখনো সেটার উপর মন দেওয়া যায় না। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। রেগুলার ক্লাসগুলো করতে থাকেন, আপনি বুঝতে পারবেন যে কি পাচ্ছেন, কতগুলো ইনফরমেশন পাচ্ছেন এই ক্লাসগুলো থেকে। তো একটা সাইড আপনাদেরকে দেখালাম কিভাবে সেন্টেন্স লিখতে হয়, কিভাবে বড় করতে হয়, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন কিভাবে অ্যাড হয়। এবার বলি স্পোকেন ইংলিশটা কি, আমরা কেন ইংলিশে কথা বলতে পারি না, কথা বলতে গেলে প্রবলেমটা কোথায় হয়। মনে করেন যারা টেন্স পারেন বা টেন্স জানেন, আমি যদি আপনাদেরকে বলি এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন এগুলো কোন টেন্সে লেখা আছে বলেন তো, প্রত্যেকে বলবেন যে স্যার এগুলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ সাবজেক্ট আছে, এরপরে যে ভার্ব গুলো এগুলো প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, গো, তারপরে অবজেক্ট আছে। তাহলে আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে। তো প্রতিদিন কোনো কাজ হয়, রেগুলার ওয়েতে কোনো কাজ হয়, অ্যাজ ইউজুয়াল কোনো কাজ হয়, এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আমার কথাটা বোঝেন? এখন স্পোকেন ইংলিশটা মূলত কি, আমরা ইংলিশে কেন কথা বলতে পারি না? দেখেন, তার জন্য আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন তৈরি করে দেখাবো। এটা আমি আগেও দেখিয়েছি, বাট এখানে আপনারা একটু মনোযোগ দেন। মনে করেন এ অ্যান্ড বি, দুটো মানুষ। মনে করেন এরা দুইজন হাজবেন্ড ওয়াইফ। কথাটা বোঝার চেষ্টা করেন, এরা সংসার করে হাজবেন্ড ওয়াইফ। এখন এ পুরুষ, বি মানে মহিলা, এ মেল, বি ফিমেল। এখন এ সন্ধ্যাবেলায় বাইরে থেকে বাসায় আসছে, এসে বি কে জিজ্ঞাসা করছে, বোঝেন কিন্তু, যে তুমি কি রাতে ভাত খেয়েছো? জাস্ট একটা বাক্য, তুমি কি রাতে ভাত খেয়েছো। এই বাক্যটা ইংলিশে কি হবে বলেন তো? তুমি কি রাতে ভাত খেয়েছো, কোন টেন্স? করেছো, গিয়েছো, খেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। আমরা কেন ইংলিশটা পারি না, স্পোকেন ইংলিশটাকে, এটা বোঝার জন্য এই স্যাম্পল কনভারসেশনটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? সো এ বি কে বলছে তুমি কি রাতে ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। বি বলছে যে আমি খাইনি, তুমি কি এখন ভাত খাইতেছো, বা তুমি কি এখন ভাত খাচ্ছো, খেতে যাচ্ছো, খাবে, এরকম। সো আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। এবার বি আবার উল্টে একে জিজ্ঞাসা করছে, যেহেতু এ বাসায় আছে, যে তুমি কি এখন ভাত খাইতেছো, মানে এখন ভাত খাবে। তো এই কথাটাকে আহ, দেখেন, নেয়ার ফিউচারে কোনো কাজ হবে, এটা ফিউচার ইনডিফিনিট না বলে কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলা যায়। যেমন এই কথাটাকে এইভাবে বলা যায় যে আর ইউ ইটিং রাইস নাও, তুমি কি এখন ভাত খাইতেছো বা খাচ্ছো। আর ইউ ইটিং রাইস নাও। বি উল্টে একে প্রশ্ন করলো, এখন এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। বলুন তো কি বললাম? এ আবার কি বলছে, যে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। অর্থাৎ আই এট রাইস ইন দা মর্নিং, আই উইল নট ইট, আই উইল নট ইট রাইস নাও। আমি এখন আর ভাত খাবো না, জাস্ট শেষ, আর লিখলাম না। এই যে এ এবং বি দুইজনের ভিতর একটা শর্ট কনভারসেশন আমি তৈরি করলাম, একটা শর্ট কনভারসেশন আমি লিখলাম। এইখানে আপনারা একটা জায়গায় একটু ফোকাস করেন, এই কনভারসেশনের প্রতিটা সেন্টেন্স, প্রতিটা বাক্যে আমি একটাই কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে খাওয়া। বাংলাটা কি? খাওয়া। কিন্তু এই খাওয়া কথাটাকে আমি বিভিন্ন টাইমে বলেছি, যে তুমি কি খেয়েছো, আমি বলছি না খাইনি। তুমি কি খাইতেছো, আমি তো খেয়েছিলাম সকালে, এখন খাবো না। এই যে খাওয়া কথাটাকে বিভিন্ন টাইমে আমি নিলাম। এখন খাওয়া ইংরেজি কি? আমরা জানি যে ইট মানে খাওয়া, কথাটা বোঝেন। খাওয়া ইংরেজি কি? ইট মানে খাওয়া। কিন্তু এই যে ইট মানে আমরা জানি যে খাওয়া, এই যে কনভারসেশনের ভিতর দেখেন তো কোথাও ইট আমি লিখছি কিনা, ভেবে দেখেন তো। দেখেন ভার্ব গুলোর দিকে যদি আপনি ফোকাস করেন, যে তুমি কি খেয়েছো, আমি এখানে লিখেছি ইটেন। বলছে তুমি কি খাইতেছো, আমি এখানে লিখছি ইটিং। আমি বলছি আমি খেয়েছিলাম, এখানে বলছি এট। আমি বলছি আমি খাবো না, এখানে বলছি উইল নট ইট। জাস্ট ইট কি কোথাও আছে দেখেন তো? জাস্ট ইট কোথাও নেই। তার মানে আমরা জানি ইট মানে খাওয়া, কিন্তু সেই খাওয়া কথাটাকে যখন আমি প্র্যাকটিক্যালি বলতে যাচ্ছি, যখন একটা কনভারসেশন করছি, যখন বিভিন্ন টাইমে বলছি, তখন সেই ইট আর কোথাও নেই। ইট হয়ে যাচ্ছে ইটেন, ইট হয়ে যাচ্ছে ইটিং, এট, উইল ইট। এই যে ভার্বটার বিভিন্ন ফর্মের পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা কেন হচ্ছে? সময়ের পরিবর্তন হওয়ার কারণে। এই সময়ের পরিবর্তনটাই হচ্ছে মূলত টেন্স। এখন এই যে সময়ের পরিবর্তনের কারণে ভার্বের ফর্মের পরিবর্তন হচ্ছে, আপনারা মূলত ইংলিশে কথা বলতে পারেন না,
আমরা মূলত স্পোকেন ইংলিশে দুর্বল শুধু এই একটা জায়গার কারণে। মনে করেন আপনি জানেন ইট মানে খাওয়া, কিন্তু আপনি যখন ইংলিশে একটা কনভারসেশন করছেন, স্পিকিং করছেন, কারোর সাথে কমিউনিকেট করছেন, আপনি একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারবেন না। মনে করেন এই যে সেন্টেন্স গুলো সবই প্রেজেন্ট সিম্পল টেন্স না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরকম একটা টেন্স দিয়ে সব কথা কি বলা যায়? যায় না। আপনি যখন কারোর সাথে প্র্যাকটিক্যালি কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, একটা কথাকে আপনার বিভিন্ন টাইমে বলতে হবে। যখন আপনি বিভিন্ন টাইমে একটা কথাকে বলবেন, সেই টাইম অনুযায়ী সেই কথাটা অর্থাৎ সেই কাজটা, সেই ভার্বটার ফরম্যাট চেঞ্জ করতে হয়। এই চেঞ্জটা আপনি ইনস্ট্যান্টলি করতে পারেন না, পারেন না, পারেন না বলেই ইংলিশে কথা বলতে পারেন না। স্পোকেন ইংলিশ মানে এইটাই। কি সেটা? ভার্বের ফর্মের চেঞ্জ। আমি যখন ইংলিশে কারোর সাথে কনভারসেশন করব, কমিউনিকেশন করব, আমি যে টাইমে কথা বলবো, যে টাইমে কথা বলতে যাব, সেই টাইম অনুযায়ী আমি ভার্বটার সঠিক ব্যবহার করতে পারবো কি না, এইটাই মূলত আমরা পারি না। আমি একটা টাইমে একজনের সাথে কথা বলবো, আমি একজনের সাথে ইংলিশে কমিউনিকেশন করব, সেই কমিউনিকেশনে একটা স্টেবল টাইমের উপর ভিত্তি করে আমি এগোতে পারবো না, আমাকে বিভিন্ন টাইমে কথা বলতে হবে। সেই বিভিন্ন টাইম মেনটেন করে যখন আমি ইংলিশে সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি, টাইম অনুযায়ী ভার্বের ফর্মের পরিবর্তন হয়। এই ভার্বের সঠিক ফর্মটা ইনস্ট্যান্টলি আমরা ইউজ করতে পারি না বলেই ইংলিশে কথা বলতে পারি না। এইটাই স্পোকেন ইংলিশ, নাথিং এলস। এর বাইরে আর কোনো কিছুই না। যারা সময় অনুযায়ী, টাইম অনুযায়ী, সে যে টাইমে একটা কথাকে ডেলিভার করবে, সেই টাইম অনুযায়ী যারা ভার্বের সঠিক ফর্মটা ইউজ করতে পারে, সে ইংলিশ এক্সপার্ট। যে পারে না, সে পারে না। এর বাইরে স্পোকেন ইংলিশ আর কিছুই নেই। আপনি যার কাছে শেখেন, যে টিচারের কাছে যান, সবাই এটাই শেখাবে। সাবজেক্ট প্লাস ভার্বের অমুক ফর্ম প্লাস এই, তমুক ফর্ম প্লাস এই, V2 V3 V4, এইসব, এছাড়া আর কিছু না। তো আমরা শুধু এরকম শিখি, স্ট্রাকচার শিখি, এগুলোকে কখনো প্র্যাকটিক্যালি দেখি না, প্র্যাকটিক্যালি বুঝি না, যেটা আমি এখানে এখন আপনাকে দেখালাম বা বুঝালাম, যে একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আমরা এগোতে পারি না। সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়, পরিবর্তন অনুযায়ী ভার্বের ফর্মটা আমরা ইউজ করতে পারি না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা জানি 3 প্রকার টেন্স আছে। কি কি? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3টা টেন্সের আবার 4টা করে পার্ট আছে বা ক্লাসিফিকেশন আছে, আপনারা জানেন। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা টেন্সের আছে। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা বলেন তো? 12টা। 12টা স্ট্রাকচার যদি জানা থাকে, একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে, 12টা টাইমে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যদি আপনার টেন্স জানা থাকে। টেন্সের স্ট্রাকচার মূলত কি? টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। আই রিপিট ইট, টেন্স এর স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আপনি যখন কারোর সাথে ইংলিশে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, আপনি যখন একটা টপিকের উপর ইংলিশে কথা বলবেন, আপনাকে বিভিন্ন টাইমে কথা বলতে হয়। সেই টাইম অনুযায়ী ভার্বের সঠিক ফর্মটা আপনি ইউজ করতে পারেন না বলে ইংলিশে কথা বলতে পারেন না। এইটা যদি কেউ ইনস্ট্যান্টলি ইউজ করতে সক্ষম হয়, তাহলে সে ইংলিশে এক্সপার্ট, না হলে না। আমি কি আপনাদের তাহলে বোঝাতে পারলাম যে স্পোকেন ইংলিশটা মূলত কি, আমরা ইংলিশ কেন পারি না, ইংলিশে কথা বলতে কেন পারি না, কথা বলতে গেলে মেইনলি প্রবলেমটা কোথায় হয়? আপনারা কি বুঝতে পারছেন? কোনো কনসেপ্ট পেয়েছেন? এর থেকে আর ডিটেলসে বোঝানো যায় না। Yes, sir. ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আসলে কি, আমি কেন কথা বলতে পারি না, এটা কি বুঝতে পারলেন? যে আমাদের প্রবলেমটা কোথায় হয়? দেখেন, আমরা শুধু আন্দাজে শিখেছি। আপনি আজকে আমার কাছে একটা ফ্রি ক্লাস করার সুযোগ পেয়েছেন, এই গ্রুপে ফ্রি ক্লাস হবে, দেখি যে দেখি কে ক্লাস নেয়, কি ক্লাস নেয়। অনেকে আসছেন আমার চেহারা দেখতে, অনেকে আসছেন ক্লাস করতে, দেখি নোটিশ দিচ্ছে বারবার, একটু যেয়ে দেখি কি হচ্ছে। দেখতে আসছেন না অনেকে, আবার অনেকে শিখতে আসছেন। এখন ক্লাস শেষ, আপনার ইংরেজি শেখার ইচ্ছা আছে, তাই তো আপনি এখানে আসছেন, থাকছেন, তাই না? তার মানে আপনি আরো জায়গা থেকে শিখতেছেন। এখন আপনি ইউটিউবে একটা টপিক সার্চ দিলেন, শিখলেন। আগামীকাল আপনার ফেসবুক পেজ, ফেসবুক আইডির সামনে একটা ক্লাস ভেসে উঠলো, সেটা আপনি দেখলেন। তারপরের দিন আবার এরকম হয়তো কোনো একটা ফ্রি ক্লাস করার সুযোগ পেলেন, দেখলেন। বিশ্বাস করেন, এরকম বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে, দেখতে থাকলে, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, ওই শেখা আপনি শেষ নামাতে পারবেন না। সম্ভব না, যদি না আপনি অথেন্টিক জায়গায় না আসেন, অ্যাকচুয়াল জায়গাটা না বোঝেন। আমি বলছি না আমার কাছে কোর্স করতে হবে, না। আপনি একা শেখেন, ইংরেজি একা শেখা যায়, কারো হেল্প লাগে না।
বর্তমানে যত টেকনোলজি আসছে, এআই আসছে, নিজে নিজে প্র্যাকটিস করে সবকিছু ডেভেলপ করা যায়। আমি আপনাকে বলছি না যে আপনি আমার কাছে আসেন, আমার কাছে যারা আসে তারা এমনিতেই আসে, যারা একদম পারে না, বোঝে না, আমার কাছে যারা আসে তারা আসে, সেটা আলাদা কথা। বাট আমি আপনাকে বলছি, আপনি যদি সময় দেন, যদি শেখেন, সেটা সঠিকভাবে দেন, সঠিকভাবে শেখেন, সেলফ প্র্যাকটিসই করেন, কারো কাছে আসতে হবে না, টাকা খরচ করতে হবে না, বাট সেটা সঠিকভাবে করা শেখেন। আগে প্রশ্ন করেন নিজেকে, কেন আমি পারি না, আমার সমস্যাটা কোথায়, কোন কারণে আমি পারছি না, কোন জায়গাটাতে প্রবলেম। আমি সেটাই আপনাদের ধরিয়ে দিলাম এখন, যে স্পোকেন ইংলিশটা কি। স্পোকেন ইংলিশ হচ্ছে ভার্বের ফর্মেট চেঞ্জ। আমি যখন ইংলিশে কথা বলবো, যখন কনভারসেশন করব, যখন কমিউনিকেশন করব, বিভিন্ন টাইমে আমাকে কথা বলতে হয়, সেই টাইম অনুযায়ী অ্যাকচুয়াল ভার্বের ফর্মটা আমরা ইংলিশে ব্যবহার করতে পারি না। যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারিতে বলতে ভার্বের ভোকাবুলারি লাগে, আপনার সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি এগুলোই, অবজেক্ট এক্সটেনশন যেটা অটোমেটিক্যালি চলে আসে যদি আপনি ভার্বকে ইউজ করতে পারেন, ভার্বকে বসাতে পারেন। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার কথা বোঝেন? টেন্সের স্ট্রাকচার আছে 12টা। এই 12টা স্ট্রাকচার হচ্ছে মূলত 12টা জায়গায় ভার্বের ফর্মেট চেঞ্জ। এবার বলি ভার্বের ফর্মের কথা। এই ভার্বের ফর্মকে বলা হয় ইংলিশে কনজুগেশন অফ ভার্বস। আমি আপনাদের আজকের এই ক্লাসে দেখিয়ে দিব কিভাবে আপনারা সার্টেন একটা টপিকের উপর ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন। যদি লাস্ট পর্যন্ত থাকেন তাহলে আপনারা সেটা দেখতে পারবেন। আমি আবারও বলে রাখছি, যদি লাস্ট পর্যন্ত থাকেন আপনারা দেখতে পারবেন। কারণ আপনারা অনেকেই আছেন যারা মোটামুটি গ্রামার বোঝেন, টেন্সের স্ট্রাকচার শেখেন, প্র্যাকটিস করেন, কিন্তু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না করার কারণে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না বা স্পিকিং করতে পারেন না। সো সেইটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ, খুব প্র্যাকটিক্যাল কয়েকটা টপিকের উপর স্পিকিং প্র্যাকটিস দেখাবো, যেটা দেখলে আপনার ইংলিশে কথা বলতে পারবেন। তো আমি যে কথাটা বলছি, সবার আগে আমি তো আপনাদের প্রথমে বলছি যে 7টি পয়েন্ট লাগবে। এই 7টি পয়েন্টকে আমি যদি আরো স্পেসিফিক করে দেই, প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য যেটা আপনার দরকার সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের ফর্ম। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বাট এইটাকেই মানুষ গুরুত্ব কম দেয়, সব থেকে কম গুরুত্ব দেয় এইটার উপর। কেন দেয় আমি জানি না। আপনি যে ইংলিশ বই কেনেন, যে জায়গা থেকে ইংরেজি শেখেন, প্রত্যেকটা বইতে, প্রত্যেকটা জায়গায় এই ভার্বের ফর্ম আপনি দেখবেন। আপনি কয়টা ভার্বের ফর্ম জানেন? 10টা, 20টা, 50টা, শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। আর এটা না জানার কারণে মূলত আমরা ইংলিশে কথা বলতে পারি না, আমরা স্পিকিং করতে পারি না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। মনে করেন ইট, ইট মানে কি? খাওয়া। এর পাস্ট ফর্ম হচ্ছে এইট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটিং। দেখেন, আমরা অনেকেই মনে করি একটা ভার্বের 3টা ফর্ম থাকে, V1, V2, V3, বাট টোটাল ফর্ম হচ্ছে 5টা। বাকি 2টা বইগুলোতে দেওয়া থাকে না, মনে করা হয় যে টেন্স শেখার সাথে সাথে শেখা হয়ে যায়, বাট একটা ভার্বের টোটাল ফর্ম কিন্তু 5টা। এই দেখেন, V1 বা এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, এইটা সবার আগে শিখতে হয়। আমার কোর্সে যারা আসে আমি তাদের আগে ভার্বের ফর্ম খাতায় লেখায়, তারপর ইংরেজি শেখানো শুরু করি, কারণ এটা না হলে ভাষা শেখা যায় না। এরপর হচ্ছে V2, এরপর হচ্ছে V3। V2 মানে কি? পাস্ট ফর্ম। V3 পাস্ট পার্টিসিপল। V4 প্রেজেন্ট পার্টিসিপল। V5 থার্ড পারসন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ফর্মটা বসে। আমি আরেকটু লিখি, একটু সময় দেন। রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম হচ্ছে রোট। পাস্ট পার্টিসিপল কি? রিটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটিং। প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটিং। থার্ড পারসন কি? রাইটস। থার্ড পারসন কি? রাইটস। এরপর আমি যদি বলি যে ড্র মানে কি? আঁকা। পাস্ট ফর্ম কি? ডিউ। পাস্ট পার্টিসিপল কি? ড্রন। প্রেজেন্ট পার্টিসিপল কি? ড্রয়িং। থার্ড পারসন কি? ড্রস। মানে আমরা উল্টা দিক থেকে শিখি, যেটা নিয়ম না। এইটা আগে শিখতে হবে। মানে বিষয়টা কেমন জানেন? মনে করেন আপনারা আগে টেন্স শিখলেন, তাই না? এখন আপনি মনে করেন পাস্ট, আমি যদি বলি বলেন তো পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, আপনি আমাকে বলতে পারবেন যে স্যার পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্ব টু প্লাস অবজেক্ট। আপনি এরকম বললেন, ঠিক আছে? এবার পাস্ট টেন্সের ডেফিনেশন কি বলেন তো, বলতে পারবেন? হ্যাঁ, অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল যার ফল বা রিয়েকশন এখন আর নেই, সেটাকে আমরা বলি পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে,
যেমন আমি করেছিলাম, গিয়েছিলাম, থেকেছিলাম, এসেছিলাম, এগুলো হচ্ছে পাস্ট টেন্স বা পাস্ট টেন্সের ডেফিনেশন। এখন আমি যদি আপনাকে বলি সে একটি গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংরেজি কি করতে পারবেন? ভেবে দেখেন তো। তাহলে সাবজেক্ট কি? সে ইংরেজি কি? হি। এবার গাড়ি ইংরেজি কি? কার। চালিয়েছিল এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? এখন চালানো ইংরেজি কি? এই যে ভার্বটা, এইটা যদি আপনি না জানেন আপনি কিভাবে কথা বলবেন? এখন মনে করেন আপনি জানলেন যে ড্রাইভ মানে চালানো, ড্রাইভ মানে চালানো, বাট এটা বললে তো হবে না, আপনার তো ভি টু বসাতে হবে। তাহলে ড্রাইভ ভার্বের পাস্ট ফর্মটা কি, এইটা যদি আপনি না জানেন আপনি কিভাবে ওই কথাটাকে ট্রান্সলেট করবেন? অন্য কোনো ওয়েতে করতে পারবেন না। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার আগে না, আগে ভার্বের ফর্ম। ভার্বের ফর্মের পরিবর্তনটাই হচ্ছে টেন্স। টেন্স ইজ নাথিং, কিছুই না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, কথার কালের বা সময়ের পরিবর্তনের জন্য মূলত হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, এই ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ আমি যদি বলি হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়, এই ড্রাইভের পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। এই জিনিসটা যদি আপনি না জানেন আপনার তো টেন্সের স্ট্রাকচার শিখে লাভ হবে না। লাভ হবে? আপনি যদি নাই জানেন যে ভি টু জিনিসটা আসলে কি, তাহলে আপনি কি করে পারবেন? সো হি ড্রোভ এ কার মানে সে একটা গাড়ি চালিয়েছিল। তাহলে টেন্সটা কি দেখেন, আমি সেটাও আপনাদের দেখাই দিই। মনে করেন হি ড্রাইভস এ কার, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়। আমি এখানে একটু লিখে দেখাই, একটু বোঝেন। সে একটা গাড়ি চালায়, এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনটা কিভাবে হয় দেখেন, যেটা আমাদের দরকার। আমি যদি বলি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে, এটা ফিউচার ইনডিফিনিট। টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা, তিনটা কিন্তু লেখা শেষ। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, DRIVING। আমি যদি বলি হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। আমি যদি বলি হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি, DRIVN, সে একটা গাড়ি চালিয়েছে। আমি যদি বলি হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। আমি যদি বলি হি হ্যাজ বিন হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, এখানে একটা সময়ের ব্যবহার করতে হয়, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে, এরকম। সো 10টা টেন্স কিন্তু আমার অলরেডি লেখা হয়ে গেছে, 10টা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমি তো 10টা টেন্সের স্ট্রাকচার লিখে ফেলছি। তাহলে সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভিতরে ভার্বের ফর্মে। আমি যখন ইংলিশে কথা বলবো একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। তো একটা কথাকে আমি যে টাইমে ভাবতেছি, বাংলায় হোক আর ইংলিশে, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বটাকে আমি ইউজ করতে পারছি কিনা, এইটাই হচ্ছে দেখার বিষয়। এইটা যে করতে পারে সে ইংলিশ এক্সপার্ট, আর যে পারে না সে পারে না। এখন টেন্সের স্ট্রাকচার টোটাল 12টা। বলেন তো কয়টা বললাম? টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। মানে যদি আপনি টেন্স জানেন তাহলে একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে, 12টা ওয়েতে, 12 দিকে, 12টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। ড্রাইভ কথাটাকে চালায়, চালিয়েছিল, চালাবে, এইভাবে 12টা টাইমে নিতে পারবেন। বাট এই 12টা টাইম আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটা ইন ডিটেলসে ডিসক্রাইব করার জন্য, কথাটা বোঝেন, আই রিপিট ইট, আপনাকে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হবে। টেন্স দিয়ে সব কথা প্রকাশ করা যায় না, 12টা টাইম দিয়ে সব প্রকাশ করা যায়। আমি যদি আপনাকে বলি সে গাড়ি চালাইতো, কোন টেন্স দিয়ে বলবেন? আমি যদি বলি তার আজ একটা গাড়ি চালানোর কথা আছে, কোন টেন্স দিয়ে বলবেন? আমি যদি বলি তাকে এই গাড়িটা চালাতে হয়েছিল, কোন টেন্স দিয়ে আপনি এই কথাগুলো বলবেন? কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। এর জন্য মডাল ভার্বের ব্যবহার শিখতে হবে। এগুলো কি? এরা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স তৈরি করে। পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, রিকোয়েস্ট, সাজেশন, পারমিশন, এই অর্থগুলো প্রকাশ করার জন্য মডাল ভার্ব শিখতে হয়। মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে মডালের পর মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আই রিপিট ইট, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু, গোয়িং টু, এগুলো যদি আপনার জানা থাকে, একটা
পার্টিকুলার ভার্বকে আপনি 18 ভাবে, 18টা দিকে, 18টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। আর এইটা যদি কেউ পারতে সক্ষম হয়, 12টা টেন্স প্লাস 18টা মডেল সেমি মডেল, টোটাল 30টা সেন্টেন্স তৈরি হয়। মানে একটা ভার্ব দিয়ে 30টা বাক্য আপনি তৈরি করতে পারবেন। একটা ভার্বকে 30 ভাবে, 30 দিকে, 30টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। এইটা যদি কেউ পারে, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যেটাই আপনি বাংলায় ভাবেন আপনি ইংলিশে বলতে পারবেন, ইনস্ট্যান্টলি আপনি বলতে পারবেন, আপনার ব্রেনে চলে আসবে। জাস্ট ইউ নিড সাম প্র্যাকটিস, একটু প্র্যাকটিসের দরকার। ইউ অল নো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো উইদাউট প্র্যাকটিস ইউ উইল নট বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আহামরি কঠিন কিছু না, এটা কোনো রকেট সায়েন্স না। যে একদম ইলিটারেট আছেন, একদম দুর্বল আছে, সেও পারবে। শুধু কারেক্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে, টেকনিক ফলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, ইউ অল নো দ্যাট। জাস্ট প্র্যাকটিস করে ডেভেলপ করা সম্ভব। আমরা শুধু সঠিক ওয়েটা পাই পাই না, জানি না, এই জন্য পারি না। এই দেখেন, এই তো মনে করেন 12টা টেন্স আমার শেষ, 10টা টেন্স আমি লিখছি। এখন আমি যদি এইখানে বলি যে হি ক্যান ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে, সে একটা গাড়ি, তার তার একটা গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, ইউজ টু ড্রাইভ, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি ডেয়ার টু ড্রাইভ এ কার, ডেয়ার্স টু ড্রাইভ, সে গাড়ি চালানোর সাহস করে। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার। হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। এগুলো সেমি মডেল। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা আছে। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। দেখছেন, সাবজেক্ট কি হি, অবজেক্ট কি এ কার, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভিতরে ভার্বের ফর্মে। আপনি যখন ইংলিশে কথা বলেন, কনভারসেশন করেন, কমিউনিকেশন করেন, একটা টাইমের উপর রেখে কথাকে এগোতে পারবেন না। বিভিন্ন টাইমে কথা বলতে হবে। বিভিন্ন টাইমে কথা বলার জন্য আমরা টেন্স শিখি। টেন্স মানে সময়, সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন মানে ভার্বের ফর্মের পরিবর্তন। টেন্সের স্ট্রাকচার হচ্ছে এক একটা স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে মূলত কথার, কালের বা সময়ের পরিবর্তন হয়। বাট এরকম সর্বোচ্চ 12টা আছে। এই 12টা দিয়ে মনের সব কথা প্রকাশ করা যায় না। এটাকে আরো ডিটেলসে প্রকাশ করার জন্য, মনের সম্পূর্ণ থটটাকে ডিটেলস এক্সপ্রেস করার জন্য টেন্স এর পাশাপাশি আমাকে মডেল সেমি মডেল শিখতে হবে। এইটা যদি কেউ শিখতে সক্ষম হয়, একটা পার্টিকুলার ভার্বকে 30টা টাইমে, 30টা সেন্সে নিতে পারবে বা বলতে পারবে। এইটা যদি কেউ পারে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। জাস্ট এগুলোকেই প্র্যাকটিস করে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করতে হয়, নাথিং এলস। এই ভাষায় আর কোনো কিছু নেই, বিশ্বাস করেন আর কোনো কিছু নেই। আমরা অনেকে ভয় পাই ইংলিশ শেখার ক্ষেত্রে। 66টা স্ট্রাকচার, 100টা স্ট্রাকচার, 150টা স্ট্রাকচার, এগুলো পড়ে রাখেন, ওগুলো পড়ে রাখেন, ইংরেজি শিখতে পারবেন। নো, অরিজিন জায়গাটাতে আসেন। আগে বোঝেন কেন আমি পারি না, আমার সমস্যা কোথায়। আমি টাইম অনুযায়ী ভার্বকে ইউজ করতে পারছি না। সেই ভার্বকে ইউজ করতে গেলে আমাকে কি কি শিখতে হবে সেটা আপনি জানেন, কি আছে তার ভিতর সেটা আপনি জানেন, সেটা বারবার প্র্যাকটিস করেন। কেন পারবেন না বলেন? অবশ্যই আপনি পারবেন, এর বাইরে আর কিছু নেই। এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে 30টা টাইমে আপনি বলতে পারবেন যদি টেন্স, মডেল, সেমি মডেল আপনার জানা থাকে। আর এটা যদি কেউ পারতে সক্ষম হয়, আমি আবারও বলছি, আপনার ব্রেইনে বাংলায় যাই আসুক না কেন, আপনি ইংলিশে সেটা বলতে পারবেন। শুধু ভার্বের ফর্ম জানতে হবে। আমার কাছে এই দেখেন, আমি একটু দেখাই, মোস্ট ইম্পর্টেন্ট 200টা ভার্ব আছে, যেগুলো প্র্যাকটিস করলে উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বে 2টা বা 3টা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। এই ভার্বগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। স্পোকেন ইংলিশটা কি? এই ভার্বের ফর্মের চেঞ্জ, ভার্বের ফর্মের চেঞ্জ করলেই টাইমের পরিবর্তন হয়, কথার পরিবর্তন হয়। তো এইটাকে জানতে হবে আপনাদের। এটা না জানলে আপনি পারবেন না, সত্যি কথা এটাই, এর বাইরে আর কিছুই না। কেউ কি আমার কথাগুলো, এগুলো আমি দিয়ে দিব আপনাদের। সো কেউ কি আমার কথাগুলো বুঝতে পারছেন তাহলে? আসলে স্পোকেন ইংলিশটা কি, কেন ইংলিশে কথা বলতে পারি না, প্রবলেমটা কোথায়, কি কি শিখতে হবে? জি স্যার। আমি আমি জানি না এর থেকে ডিটেলস আর শেখানো যায় কিনা বা বোঝানো যায় কিনা বিষয়গুলো। কারণ এতটা অথেন্টিক ভাবে আপনাকে কেউ দেখাবে না। আপনি বিশ্বাস করেন, আপনি রেগুলার ক্লাসগুলো করেন, আপনি বুঝতে পারবেন কি পাচ্ছেন আপনি এখান থেকে। সো এইটা গেল
একটা বিষয়। তাহলে আমি দুইটা দিক আপনাদেরকে বললাম, সব কথার এক কথা দুইটা দিক বললাম। কি কি? একটা সেন্টেন্সে কিভাবে টেনে লম্বা করতে হয়, কিভাবে বড় করতে হয়, এই একটা কথা। আরেকটা কথা আমি কি বললাম, যে একটা সেন্টেন্সকে কিভাবে ঘোরাতে হয়, টাইমের পরিবর্তনটা কিভাবে করতে হয়। একটা দেখালাম কিভাবে ওয়ার্ডকে ডেভেলপ করা যায়, অর্থাৎ ইনফরমেশন গ্যাদার করা যায় একটা বাক্যের ভিতর, বড় লম্বা করা যায় কিভাবে বাক্যকে। আর একটা কি, বাক্যকে কিভাবে ঘোরানো যায়, অর্থাৎ বাক্যের ভিতরে কিভাবে টাইমের পরিবর্তনটা হয়। কিভাবে হয় বলেন তো? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। সেটা টেন্স দিয়ে হয়, বা টেন্স দিয়ে সব কথা প্রকাশ করা যায় না, এর জন্য মডাল সেমি মডালের ব্যবহার শিখতে হয়। এটা শিখতে পারলে ল্যাঙ্গুয়েজটাকে অনেক ভালোভাবে ডেভেলপ করা যায়। আপনি যাই ভাবেন না কেন বাংলায়, সেটা ইংলিশে বলতে পারবেন। এই যা যা দেখাচ্ছি, যা যা শেখাচ্ছি, এই দেখেন আমার লেখা একটা বই আছে। এই বইটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এই বইটাতে সবকিছু দেওয়া আছে, একদম ফার্স্ট চ্যাপ্টারেই এগুলো সব ইন ডিটেলসে লেখা আছে। স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, যদি কেউ নিতে চান নিতে পারেন। আর আমি এগুলো পিডিএফ ফাইল দিয়ে দিব, কোনো সমস্যা নাই। দেখেন এই যে এই বইটা, এটার ভিতরে সবকিছু আছে। যাই হোক, এটা দেখানো আমার মেইন বিষয় না এখন, এগুলো পরে দেখাবো। এগুলো যারা নেয় তারা এমনিতে নেয়, আমি অত বিজ্ঞাপন দেই না। আহ, আহ, এই 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 জিনিসগুলো বিশেষ করে, কারণ আগে আমার মেইন উদ্দেশ্য থাকবে শেখানোর। আপনি আগে শেখেন, আপনি আগে বোঝেন, আপনার আমার প্রতি একটা পজিটিভ মাইন্ড তৈরি হোক, এটাই আমি চাই। আপনি কিছু শিখে যান, কিছু জেনে রাখেন। যদি আপনি শিখতে পারেন, আপনার যদি আমাকে মনে থাকে, দ্যাট উইল বি মাই প্লেজার। সো এই হচ্ছে বিষয়। এরপর যদি কেউ মনে করে যে আমি পেইড কোর্স করব, সে করবে। কেউ আপনাকে সারা জীবন ফ্রিতে শেখাবে না, এটা ফ্রাঙ্কলি সত্যি কথা। বিজ্ঞাপন আমিও দেই, আমিও আপনাকে বিজ্ঞাপন দিব, আপনাকে দেখাবো যে আমার পেইড কোর্স আছে, এই আছে ওই আছে। যেটা সত্যি সেটা বলতেই হবে, এখানে তো লুকোচুরির কিছু নেই। আমি বলবো আপনাকে, বাট সেটা কখন বলবো? আমি আগে শেখাই, ক্লাস নেই, আপনি শেখেন, দেখেন, বোঝেন, পারেন কিনা, কতটুকু পারেন, কতটুকু ডেভেলপ করতে পারেন। তারপর আপনার ইচ্ছা হলে দেখেন, না হলে আপনি চলে যান, আপনার ব্যাপার। আচ্ছা, এবার দেখাই কিভাবে আপনারা ইংলিশে স্পিকিং করতে পারেন। আবারও বলছি, কিভাবে সার্টেইন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া যায় বা স্পিকিং করা যায়। মনে রাখেন, সব জায়গাতে মূলত ভার্বের খেলা, ভার্ব ছাড়া কিছুই না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই এই ভার্বের উপর দাঁড় করানো। যেমন মনে করেন, এখানে দেওয়া আছে, আমি, আপনারা মনে করেন আমার ক্লাস করছেন, আমি যদি আপনাদেরকে বলি প্লিজ স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ইন ইংলিশ, আমি আপনাকে বললাম যে আপনি প্রতিদিন কি করেন, এটা ইংলিশে ডিসক্রাইব করেন। হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। এখন প্রতিদিনের কাজ এটা যখন আমি ডিসক্রাইব করব, আমাকে কি করতে হবে? আমাকে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্মটা বসাতে হবে, প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে। কারণ এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলতে হবে। আমি অ্যাজ ইউজুয়াল যে কাজটা করি, প্রতিদিন যে কাজটা করি, রেগুলার যে কাজটা হয়, এটা যদি আমি ইংলিশে ডিসক্রাইব করতে চাই, কোন টেন্স আমি ব্যবহার করবো বলেন তো? কি বললাম? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমার কথাটা একটু বোঝেন, একটু বোঝেন, খুবই ভালোভাবে বোঝেন। এখানে ভার্ব গুলোকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা। তো কিভাবে একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন বা স্পিকিং করবেন? দেখেন, ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন দিবেন। আগে একটু দেখেন, আমি বুঝাই দিচ্ছি তারপর। এখানে বলছে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। আমি আপনাদের সামনে সাকিব বলছি, অর্থাৎ এই বিফোর এর পরিবর্তে আপনি ইন ফ্রন্ট অফ ইউ এটাও বলতে পারেন। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে কিছু বলার চেষ্টা করব। এবার এখান থেকে মেইন প্রেজেন্টেশনটা শুরু। দেখেন কি বলছে, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, তারপর আমি দাঁত ব্রাশ করি, তারপর আমি মুখ ধুই ফজরের নামাজের জন্য। আই ওয়াশ মাই ফেস টু টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে বা কলেজে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করি। আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি।
I take my dinner at 10 p.m. আমি 10টায় আমার ডিনার করি। Then I go to bed for sleeping at 11 p.m. So that's all about my daily activities. Thanks for patient sharing. So প্রতিদিন আপনি কি করেন, অ্যাজ ইউজুয়াল রেগুলার লাইফের ওয়ার্ক গুলো কি সেটা আপনি সাবজেক্টের পরে বললে এক্সটেনশন দেখেন অটোমেটিক্যালি চলে আসে। বাট এইখানে যে ভার্ব গুলো আছে এগুলো কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম, গেট আপ, ওয়াশ, টেক, রিফ্রেশ, স্টার্ট, কাম ব্যাক, স্পেন্ড। তাহলে এগুলো সবই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আমার কথাটা বোঝেন? আমি কি বলছি, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? এইরকম একটা স্টেবল টাইমের উপর কথাকে রেখে আমরা এগোতে পারি না, টাইমের পরিবর্তন করতে হয়। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি ইনস্ট্যান্টলি যে ভাই বা ম্যাডাম, এখন তো রাত 11টা 10 বাজে, 12 বাজে, আপনারা আমার ক্লাস করছেন, আজকে সারাদিন আপনারা কি করছেন, আপনাদের আজকে সারাদিনের কাজ কি ছিল, ইংলিশে বলতে পারবেন? হোয়াট ডিড ইউ ডু টুডে, হোয়াট ওয়াজ ইউর টুডেস অ্যাক্টিভিটিস? অথবা আপনারা গতকাল সারাদিন কি করেছিলেন, আপনার গতকালকের অ্যাক্টিভিটিস গুলো আমার সামনে প্রেজেন্ট করতে পারবেন? ভেবে দেখেন তো পারেন কিনা। কি করে পারবেন? স্যার গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, ফজরের নামাজ পড়েছিলাম, তারপর একটু এক্সারসাইজ করলাম, অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, তারপরে দুপুরের দিকে লাঞ্চ করেছিলাম, বিকালে একটু শপিং এ গিয়েছিলাম, সন্ধ্যায় আসলাম, মাগরিবের নামাজ পড়লাম, তারপর এই কাজগুলো করে ঘুমায় পড়েছিলাম। এই যে পড়েছিলাম, গিয়েছিলাম, করেছিলাম, দিয়েছিলাম, লিখেছিলাম, এই যে টাইমগুলো, এই যে কথাগুলো আপনি ইংলিশে কিভাবে এক্সপ্রেস করবেন? দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, যদি ভার্বটাকে টাইম অনুযায়ী সঠিক ফর্মে বসাতে পারেন তাহলে কিন্তু বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। ফোকাসটা কার উপর? ভার্বের উপর। অর্থাৎ পাস্ট টেন্সে যখন করবেন, এই দেখেন, এই পাস্ট টেন্সের উপর একজনের একটা স্যাম্পল প্রেজেন্টেশন এখানে আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কিভাবে বলছে দেখেন, এই বডি পার্ট থেকে দেখেন, ইন্ট্রোডাক্টরি পার্ট আর দেখতে হবে না, ভার্বের উপর ফোকাস করেন। এই যে গ্রিন কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা, দেখেন কি বলছে, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি দাঁত ব্রাশ করেছিলাম, মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম। দেন আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। বাংলাটা বোঝেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা। তো যখনই কিছু ইংলিশে লিখতে যাবেন বা বলতে যাবেন প্রাইমারি লেভেলে আমাদের ব্রেইনে কিন্তু আগে বাংলাটা চলে আসে। এরপর কি বলছে, আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টার দিকে অফিস থেকে বাসায় এসেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, SPEND, স্পেন্ড এর পাস্ট ফর্ম স্পেন্ড, টেক এর পাস্ট ফর্ম টুক, গেট এর পাস্ট ফর্ম গট, স্টার্ট এর পাস্ট ফর্ম স্টার্টেড, কাম ব্যাক এর পাস্ট ফর্ম কেম ব্যাক। এই ফর্মটা যদি আপনি না জানেন, আপনি কখনোই এই অতীতের কথাগুলো ডেসক্রাইব করতে পারবেন না, কিন্তু পারবেন না। কোনো ওয়াজ ওয়ার বা ডিডের ব্যবহার হয় না। পাস্ট টেন্স মানে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকে, এটা জানতে হবে। দেন আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, 10টার দিকে আমার ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টার দিকে বেডে গিয়েছিলাম ঘুমানোর জন্য। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স। সো এইভাবে আর কি আপনি পাস্ট অ্যাক্টিভিটিস গুলো ডেসক্রাইব করতে পারবেন। আপনাকে টাইম বুঝতে হবে, টাইম বুঝে যদি ভার্বের ফর্ম সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আবারও বলছি আপনি ইংলিশ এক্সপার্ট। এইখানে যদি ব্যর্থ হন, আপনি ব্যর্থ। আপনি যদি ভার্বের ফর্ম না জানেন, টেন্স শেখেন, কোনো লাভ হবে না, আগে ভার্বের ফর্ম শিখে আসতে হবে। আবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, টাইমে চেঞ্জ করি, আমি যদি বলি ভাই বা ম্যাডাম, এখন তো আমার ক্লাস করছেন, আগামীকাল কি করবেন? আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি হবে? আপনাদের ব্রেনে প্রত্যেকের প্ল্যান আছে। আপনি বললেন স্যার আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ পড়বো, একটু এক্সারসাইজ করব, অফিসে যাব, আমার এক কলিগের সাথে দেখা করব, তারপর একটু লাঞ্চ করব, বিকালের দিকে একটু স্ত্রীকে নিয়ে শপিং এ যাব, সন্ধ্যায় বাসায় আসবো, নামাজ পড়বো মাগরিবের, তারপর ভালো লাগলে আবার আপনার ক্লাসে জয়েন করব। হ্যাঁ, এই যে যাব, করব, পড়বো, খাবো, খেলবো, লিখবো, বলবো, দেখেন, যাই করেন না কেন ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করার চেষ্টা করেন, ইমাজিন করেন প্র্যাকটিক্যাল লাইফের সাথে, তাহলেই আপনি শিখতে পারবেন। আদারওয়াইজ আপনি শিখতে পারবেন না। প্লেজারের সাথে, আনন্দের সাথে শেখেন। আমি অনেক পরিশ্রম করে পড়াই আমার প্রত্যেকটা স্টুডেন্ট, সে আপনি ফ্রি করেন আর পেইড কোর্স করেন, আমি কিন্তু ডিটেলসে শেখানোর চেষ্টা করি। সো দেখেন, হোয়াট উইল ইউ ডু টুমরো, এই ফিউচারে কথা বলতে গেলে দেখেন সাবজেক্টের জায়গায় থাকে, আপনার কাজ বা অ্যাক্টিভিটিসটাকে আপনি বসাবেন, তারপরে ভার্ব অটোমেটিক্যালি চলে আসবে। বাট ওই কাজটা, আপনার যে ভার্বটা,
ওইটার আগে একটা উইল বসাবেন। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তো শ্যালটা ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে ছাড়া ইউজ করা যায় না, সেকেন্ড বা থার্ড পার্সন সাবজেক্ট এর সাথে ইউজ করা যায় না। উইলটাকে যে কোনো পার্সনের সাথে ইউজ করা যায়, এই জন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় যদি উইলের ব্যবহার করেন তাহলে আর কনফিউশন থাকে না। তো কি বলছে দেখেন, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। আগামীকাল আমি খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করবো। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হবো এবং আমার ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM। বাংলা বোঝেন কিন্তু, কি বলছি, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হব 9:30টার দিকে। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, 2টায় আমি লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, 5টায় আমি অফিস থেকে বাসায় আসবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই উইল লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। দেন আই উইল টেক মাই ডিনার এট 10 PM, 10টার দিকে আমার ডিনার করবো। আই উইল গো টু বেড ফর স্লিপিং এট 11 PM, সো দ্যাট উইল বি মাই টুমোরো অ্যাক্টিভিটিস। থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স হিয়ারিং। অর্থাৎ আই গো, আমি যাই। আই গেট আপ, আমি উঠি। আই গট আপ, আমি উঠেছিলাম। আই উইল গেট আপ, আমি উঠবো। আই কাম ব্যাক, আমি ফিরে আসি। আই কেম ব্যাক, আমি ফিরে এসেছিলাম। আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো। আই স্পেন্ড, আমি কাটাই, আমি সময় কাটাই। আই স্পেন্ড, আমি কাটিয়েছিলাম। আই উইল স্পেন্ড, আমি কাটাবো। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। আমাদের ডে টু ডে লাইফের প্রায় 90% কথাবার্তা ইংলিশে আমরা সিম্পল টেন্স গুলো ব্যবহার করে করে থাকি। পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট। 12টা টেন্স আছে না? সবগুলো টেন্স কি প্র্যাকটিক্যাল স্পিকিং এর প্রয়োজন হয়? না। আমাকে খুঁজে বের করতে হয় মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো। প্রায় 80 থেকে 90% কথাবার্তা শুধুমাত্র এই 3টা ইনডিফিনিট বা সিম্পল টেন্স দিয়ে বলা যায়। তো দেখেন, এটা আপনাদের শেখা হয়ে গেল কোনো ধরনের স্ট্রাকচার ছাড়াই, প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। সো এভাবে আমি শিখিয়ে থাকি, আপনাদেরও এইভাবে প্র্যাকটিস করতে হবে। আপনি আমার ফ্রি ক্লাস করছেন, আমি আপনাকে চিনি না বা জানি না, আপনি নতুন আসছেন। আমার পেইড কোর্সের স্টুডেন্ট হলে কি হয়, ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এই লিঙ্কটা সবার জন্য উন্মুক্ত থাকে। আপনি জয়েন করেছেন, ক্লাস করছেন, আমি পড়াচ্ছি আপনাকে মিউট রেখে। পেইড কোর্সে কি হয়, টু ওয়ে কমিউনিকেশন থাকে, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। পেইড কোর্সে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, স্পিকিং প্র্যাকটিস করতে পারে জুমের মাধ্যমে, আমি প্রতিদিন প্র্যাকটিস করাই, গতকালও প্র্যাকটিস করেছে। তো প্র্যাকটিস সেশন থাকে। এই যে টপিক আমি আপনাকে দিয়ে দিব, এখানে একজনের স্যাম্পল অ্যান্সার আছে 3টা টাইমের উপর। এখন আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, আপনার কথাগুলো, আপনার কাজগুলো, আপনার থট, আপনার চিন্তা ভাবনা, আপনার অ্যাক্টিভিটিস গুলো আপনি লেখেন, সেটা আপনি আমার সামনে প্রেজেন্ট করেন অন ক্যামেরায়। কেন আপনি পারবেন না ইংলিশ? প্র্যাকটিস করলে সবাই পারে। এই যে যা দেখালাম, এর জন্য এখানে কি কোনো কঠিন ভোকাবুলারি আছে? না। এর জন্য আহামরি কোনো গ্রামার লাগছে? না। বেশি শিক্ষিত হওয়া লাগে? না। এ তো কঠিন কোনো কিছুই না। সাবজেক্টকে আমি, এবার আমি যে কাজটা করি সেই কাজ, সেই অ্যাক্টিভিটিস, সেই ভার্বটার ইংলিশ ওয়ার্ডটা আমাকে জাস্ট জানতে হবে, সেই ওয়ার্ডটার ফর্মের পরিবর্তনটা জানতে হবে, আর কিছুই না। বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এইটাই ভাষা। অনেকে বলে আপনার পেইড কোর্স ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ওইখানে টু ওয়ে কমিউনিকেশন থাকে, এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন। টু ওয়ে কমিউনিকেশন ছাড়া ল্যাঙ্গুয়েজটা ওইভাবে প্রফেশনালি ডেভেলপ করা যায় না। আমি বলে রাখি, আমার যে নতুন পেইড ব্যাচটা আছে, আমি কথা বলছি আপনাদের, এই পিডিএফ গুলো আমি দিব, কোথায় দিব আমি বলতেছি। আমার নতুন যে পেইড কোর্স আছে, এটা হচ্ছে, মানে আমার ডিটেলসটা আমি জানিয়ে রাখি, কারণ অনেকে জানতে চায়, এখানে বলে দিলে একবারে বলা হয়ে যায়। যারা প্রফেশনাল হতে চান, যারা এক্সপার্ট হতে চান, তারা এটা করতে পারেন। প্রত্যেকটা ব্যাচে মাত্র 30 জন করে স্টুডেন্ট থাকবে। এটা এটা গুগল মিটের মাধ্যমে এই ক্লাসগুলো হবে এবং জুমের মাধ্যমে। 1 ঘন্টা ক্লাস টাইম থাকে, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। এবং একদম নতুন যে ব্যাচটা, সেটা হচ্ছে এই মাসের 10 তারিখ থেকে, 10th মে, 10 তারিখ থেকে একদম সম্পূর্ণ নতুন একটা ব্যাচ, রাত 10টায় শুরু হবে। আমার কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। আবারও বলছি, টোটাল কোর্স ফি 2,000 টাকা, বাট এটা আমি ভেঙে ভেঙেও নেই, একবারেই যে দিতে হবে এরকম না। আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলে হবে। যারা পারে তারা একবারে দিয়ে দেয়, ঝামেলা থাকে না। আর 3 মাসের কোর্স,
3 মাসের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হবেন ইনশাল্লাহ। আমি যেভাবে পড়াই, আজকে তো একটা ক্লাস দেখছেন, আরো দেখেন আপনারা বুঝতে পারবেন। তো যদি এর থেকেও বেশি সময় লাগে সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন। আর প্রথমে আমি এটা বলেছি, আমার এই কোর্সগুলো প্রত্যেকের জন্যই, কারণ আমি প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শেখাই। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এই ব্যাচগুলো এই সন্ধ্যা বা রাতেই হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। আমার রাত 9টায় একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, জাস্ট 2টা বা 3টা ক্লাস হয়েছে। আর এইটা শুরু হতে যাচ্ছে রাত 10টায়, 10 তারিখ থেকে। 9টা থেকে 10টা একটা থাকবে, 10টা থেকে 11টা একটা থাকবে। আর এইভাবেই স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি এই ক্লাসগুলো নিব। ক্লাস শেষে রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল দিয়ে দিব। কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে দেখে নিতে পারবে। এই ক্লাসগুলো সারা জীবন আপনার কাছে থাকবে, রেকর্ডেড ক্লাস। একদম বেসিক থেকে শুরু করে যে একদমই দুর্বল সেও পারবেন, অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। সম্পূর্ণ ইংরেজি ভাষাটা আপনি ডেভেলপ করতে পারবেন। এখানে টোটাল ক্লাস হচ্ছে 70টা, হিউজ ক্লাস দ্যাট ইউ ক্যান নট ইমাজিন। বাংলাদেশের চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো টিচার এতটা লং টাইম ধরে লাইভ ক্লাস আপনাকে দিবে না, এতগুলো ক্লাস আপনাকে দিবে না। একটা কোর্সে সর্বোচ্চ 30টা, 34টা, 40টা ক্লাস থাকে। বাট আমি প্র্যাকটিসের জন্য, কমপ্লিটলি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করানোর জন্য এই ক্লাসগুলো রাখি, এবং এটা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের প্ল্যান, টপিক সবই আমার কাছে সাজানো আছে, আমি দেখাবো। সো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর। বেসিক গ্রামার মানে প্র্যাকটিক্যাল কিছু গ্রামার ক্লাস, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার জন্য। এই যেগুলো বললাম, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, এগুলো এমন ভাবে আমি শেখাবো যাতে করে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এর জন্য এই ক্লাসগুলো থাকবে। 40 থেকে 50 নাম্বার ক্লাস থাকবে রাইটিং এর উপর। যারা ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হতে চান, বিশেষ করে বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট যারা দিবেন, বা যারা কর্পোরেট অফিসে জব করেন, রাইটিংটা অ্যাকচুয়ালি যাদের লাগবে, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা হাউস ওয়াইফ আছেন, প্রত্যেকের জন্য এগুলো ইফেক্টিভ। লাস্টের 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। এখানে আমি ক্লাস নিব না, আপনাকে দিয়ে নেওয়াবো, আপনাকে কাজ করাবো, ভুল হলে আমি ধরাই দিব। প্রতিদিন আপনাকে দিয়ে ক্লাসেই কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস এটা থাকবে। আমি যদি এটা আপনাকে প্র্যাকটিক্যাল ওয়েতে করাই, কিভাবে করাবো আমি দেখাবো। আপনি কেন পারবেন না? উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ফার্স্টে গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটা আমি প্রফেশনালি শিখতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, প্রফেশনাল জায়গায় আমি কাজে লাগাতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, তারা এটা আসতে পারেন। কারণ আমার এখানে সিট কিন্তু খুব বেশি না, প্রতিদিনই স্টুডেন্ট ভর্তি হচ্ছে। আবারও বলছি, টোটাল 30 জন থাকবে প্রত্যেকটা ব্যাচে। এটা 2,000 টাকা কোর্স ফি। যারা পারবেন একবারে দিবেন, যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। একসাথে না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। এই দুইটা নাম্বার আপনারা নিয়ে রাখতে পারেন আমার, 01997356957, 01938689196। এই দুইটা নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের এই যে ফ্রি ক্লাস নিলাম, এটা রেকর্ড প্লাস পিডিএফ ফাইল, ভার্বের যে ফর্মটা দেখালাম, এটা আমি দিয়ে দিব। আর পেইড কোর্সে ভর্তি হতে চাইলে এই নাম্বারে নক দিলে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব। জাস্ট এখানে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে সেন্ড মানি করে আপনারা পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারবেন। আর যেটা বললাম, আমার লেখা যে বইটা, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। ডেলিভারি চার্জ 90 টাকা সারা বাংলাদেশে। টোটাল 590 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে রিসিভ করতে পারবেন। এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এই আজকে যা যা পড়ালাম, যা যা শেখালাম, এই যে প্রেজেন্টেশন দেখালাম, সবকিছু এই বইটাতে দেওয়া আছে ইন ডিটেলসে। এটা যদি কেউ চান হার্ড কপি বই নিতে, তো নিতে পারেন, যারা ফ্রি ক্লাস করছেন বা আছেন। সো এই বইটার ভিতরে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং এর সবকিছু দেওয়া আছে। যাই হোক, এটা নিয়ে আমি পরে কথা বলবো, আপনারা দেখে নিয়েন, আমি এটা লিঙ্ক দিয়ে দিব আমার ওয়েবসাইটের। সো এই হচ্ছে বিষয়। আর কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে নক দিন, কারণ আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি আরো একটা ক্লাস নিয়েছি। সো এই একটা না প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা কথা বলছি, গলা আর ভালোভাবে কাজ করছে না। তো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি নাম্বার দিয়ে দিব, দিয়েছি অলরেডি, আমি আবার হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিব। কথা বলবো আগামীকালও সেম টাইম, রাত 10টায়, সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে আপনারা প্রত্যেকে জয়েন করবেন, ঠিক আছে? আর এই ক্লাসের রেকর্ডটা আরেকবার একটু দেখবেন, আমি পিডিএফ ফাইলও খুব সুন্দরভাবে গোছানো পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো এই ক্লাসের উপর। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ অ্যান্ড
See you in the next class. Allah Hafiz. Good night to all.